This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেফতার হওয়ার আগেই এবার মুখোশ খুলে দিলেন ছাত্র নেতাদেরকে জঙ্গি নেতা আতাউর রহমান বিক্রমপুরী। তিনি মুখোশ খুলে দিয়ে কি বললেন? তিনি বললেন যে ছায়ানট উদীচিতে যে হামলা হয়েছিল সেখানে সরাসরি উস্কানি ছিল। সেই উস্কানির কথা তিনি গ্রেফতার হওয়ার আগে স্বীকার করে নিলেন। তিনি এই উস্কানির কথা উল্লেখ করলেন। এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে প্রবল চাপের মুখে পড়ে ইউনূস সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয়। শুধু তাই নয়, তিনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সেই দিনের সেই হামলায় উস্কানি দিয়েছে এনসিপির সারসিজ আলমরা, তাদেরকে কেন গ্রেফতার করা হলো না? কোদা বাংলা ভাষায় তিনি কিন্তু বলছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যাদের কথায় সে এই কাজগুলো করেছে তাদেরকে কেন গ্রেফতার করা হবে না বলতে কি তিনি সার্জিসের নাম তুলছেন, সার্জিস আলমের নাম তুলছেন, নাসিরউদ্দিনের নাম তুলছেন। একটু ডিটেলস জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছে। সিজার, আমি জানতে চাইবো যে গ্রেফতার হওয়ার আগে সেইভাবে কথা বলছে, নাম বলে দিচ্ছে, জেনারেলি সেটা তারা করেন না বলে জানায়, এক্ষেত্রে করলো। শুধু তাই নয়, এক প্রকার তো চাপে পড়েই গ্রেফতার করা হলো তাকে। তাহলে এই নামগুলো কি এবার সামনে চলে আসছে? একদমই চাপে পড়ে গ্রেফতার, কারণ বাংলাদেশের প্রথম সারির দুটি দৈনিকে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলায় আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনূস সরকারের মুখ পুড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আতাউর বিক্রমপুরী, সে যাকে 2020 সালে শেখ হাসিনা আমলে তাকে জঙ্গি হিসেবে, আনসারুল বাংলা টিমের জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ব্যক্তি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এর আগেও বিভিন্ন উস্কানিমূলক ভিডিওতে এই প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার যে উস্কানি সেটা তার মুখ থেকে বেরিয়েছে। এবং যে খবরটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছিলাম যে ওসমান হাদির যে শেষকৃত্য, সেই শেষকৃত্যে এই আতাউর বিক্রমপুরীর পাশে দাঁড়িয়ে রয়েছে কে? জসিমউদ্দিন রহমান। জসিমউদ্দিন রহমানিকে এবিটির মাস্টার মাইন্ড, শীর্ষ নেতা। সেই জায়গায় যে এই গোটা আতাতটা, যেটা প্রথম থেকে মৌলবাদীরা যে কোথাও ইউনূস সরকারের আমলে খোলা ঘুরে বেড়াচ্ছে এবং তারাই যে কোথাও এই হিংসায় মদত দিচ্ছে সেটা আসছিল। এবং এদের মুখ দিয়ে কি বেরোলো? এদের মুখ দিয়ে বেরোলো ইউনূস সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যারা উপদেষ্টা ছিলেন সেই নেতাদের এখানে মদত রয়েছে, তাদের উস্কানি রয়েছে। অর্থাৎ বাংলাদেশের একটা বড় অংশ ইউনূস সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এই মুহূর্তে রাজত্ব করছেন বাংলাদেশের বুকে, তারা যে প্রত্যক্ষ মদত দিচ্ছেন এই হিংসায়, এই মৌলবাদী কার্যক্রমে, জঙ্গিবাদে, সেটা কিন্তু এই বিক্রমপুরীর কথায় স্পষ্ট। একবারে বিক্রমপুরীর কথায় সেই বিষয়গুলো আবারও সামনে চলে আসছে। এবং উদ্দেশ্যটা কি ছিল, বলা ভালো ইউনূসের উদ্দেশ্যটা কি ছিল সেটা আর প্রচ্ছন্নে নয়, সেটা অনেকাংশেই তার বক্তব্যের পর প্রকট হয়ে যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট রয়েছেন শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, জানতে চাইবো যে এক প্রকার চাপে পড়ে ইউনূস একে গ্রেফতার করেছে, আতাউরকে, এই কথার বলার অপেক্ষা রাখে না, কিন্তু আতাউরের মুখ থেকে যে নামগুলো বেরিয়ে আসছে এবং যে পরিপ্রেক্ষিতটা বেরিয়ে আসছে তাতে কিন্তু এটা সামনে আসছে যে ইউনূস চাপে পড়েই গ্রেফতার করাতে বাধ্য হয়েছে, কিন্তু প্রত্যক্ষ মদত ছিল। কি বলবেন? দেখুন, কোনো রাজনৈতিক পরিকাঠামোর সাহায্য ছাড়া এই ধরনের অ্যাসাসিনেশন হয় না, এই ধরনের গন্ডগোল পাকানো যায় না, এই ধরনের গোলযোগ পাকানো যায় না। যখন কোনো এই ধরনের গোলযোগ পাকানো হয় তখন ধরেই নেওয়া যেতে পারে তার পিছনে রাষ্ট্রশক্তির সাহায্য আছে। ইউনূস দিনের পর দিন নিজে একটা টুল হিসাবে বিভিন্ন ডিপ স্টেটে সে বাংলাদেশকে স্কোয়ার ফিটে বিক্রি করার পরে এখন বাংলাদেশের বিভিন্ন রকম ঝামেলা পাকানোর জন্য তারা উদ্যত হয়েছে। পরবর্তীকালে সেই ঝামেলার আঁচ তারা ভারতে ঢোকানোর জন্য গোটা প্ল্যানিংটা করেছিল। এখন দাঁড়িয়ে যখন তাদেরকে এক্সপোজ হওয়া শুরু হয়ে গিয়েছে তখন বোঝাই বাহুল্য যে ইউনূসের রাজনৈতিক শেষ যাত্রা শুরু হয়ে গিয়েছে। এখন বাকিটা শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ শুভাশিস বাবু। দেখুন, বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় আমরা দেখিয়েছি যে কিভাবে চিকেন স্নেকে 3 দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু জানেন কি, এবার আমার রাজ্যের উত্তরবঙ্গ সীমান্তকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, কড়া নজর। সেখানে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার রাজ্যের উত্তরবঙ্গের সীমান্ত এলাকায়। জানাবেন আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, আমরা গতকালই বারবার তুলে ধরলাম কিভাবে চিকেন স্নেক এলাকাটাকে 3 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। সেখানে ব্রহ্মোস মোতায়েন করা হচ্ছে, S-400 মোতায়েন করা হচ্ছে, কিন্তু আলাদা করে আমার রাজ্যের উত্তরবঙ্গ সীমান্তেও কড়া নজর দিতে বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্র মারফত তাহলে কি কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম কোনো খবর রয়েছে? কি ব্যবস্থা নিচ্ছে?
একদমই, দেখো উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের মাঝে উত্তরবঙ্গ অংশটা রয়েছে, সেখানে কিন্তু সব থেকে বেশি দৈর্ঘ্য রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে, এবং সেখানে কিন্তু কোথাও না কোথাও একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে দিল্লি থেকে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারকে ছুটে আসতে হয়েছে। এবং প্রবীণ কুমার কিন্তু ইতিমধ্যেই বিএসএফ এর যে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অর্থাৎ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগীর সঙ্গে বৈঠক করেছেন এই উত্তরবঙ্গের ফ্রন্টিয়ার অফিসে। সেখানে মূলত যেটা বিএসএফ সূত্রে খবর, কি পরিস্থিতি হয়ে রয়েছে, কোন কোন এলাকা থেকে মূলত উস্কানি আসছে, কোন কোন এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা সব থেকে বেশি, এমনকি কোন এলাকা উত্তপ্ত হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু বিএসএফ ডি জেনে নিয়েছেন উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজির কাছ থেকে। এমনকি বিএসএফ সূত্রের খবর, বিএসএফ এর ডিজি কিন্তু বিএসএফ এর জওয়ানদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, কারণ তারা বিএসএফ এর ডিজি কোথাও মনে করছেন যে যেভাবে একের পর এক উস্কানি উড়ে আসছে, যেভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে মৌলবাদী সংগঠনগুলো, এই সীমান্তে উত্তপ্ত করার চেষ্টা চলছে, তাতে কিন্তু বিএসএফ জওয়ানদের কোনো না কোনো সময় গুরুত্বপূর্ণ এবং কঠোর পদক্ষেপ নিতেই হতেই পারে। আর সেই কারণে কিন্তু তাদের মেন্টাল প্রিপেয়ার থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় সেনার সঙ্গে সমন্বয় রেখে কিভাবে এই সীমান্ত পরিস্থিতি সামলাবে এবং কোথায় কোথায় কড়া অবস্থান নেবে, সেটাও কিন্তু বিএসএফ ডিজি নির্দেশ দিয়ে গিয়েছেন। জুলাই আন্দোলনের সময়, বাংলাদেশে যখন জুলাই আন্দোলন হচ্ছিল, তখন মালদার একাংশে সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছিল যে ওপার থেকে কিভাবে উস্কানি আছে, মানে বাংলাদেশ থেকে কিভাবে উস্কানি আছে, যার প্রভাব আমার বাংলাতেও পড়ছিল। এবং যদি তুমি শুধুমাত্র কাশ্মীরের কথা মাথায় রাখো, সেখানে আমরা দেখছি যে যখনই কোনো রকম কাশ্মীরে অশান্তি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করা হয়, তখনই তার একটা মোটিভ থাকে না, পাকিস্তান থেকে জঙ্গিদেরকে কোথাও একটা সেই সুযোগে আমাদের দেশে প্রবেশ করানো। সেরকমই কি কোথাও একটা সতর্কবার্তা রয়েছে যে বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি, হ্যাঁ সেখানে তো হিন্দুদের একটা পালিয়ে আসার একটা প্রবণতা তো থাকবে, তার পাশাপাশি এই অশান্তির পরিস্থিতিতে কোনো জঙ্গি সংগঠন তারা অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে আমার দেশে বা আমার রাজ্যের সীমান্ত দিয়ে, সেরকম কি কোনো রকম খবর রয়েছে? দেখো, বিএসএফ সূত্রে তিনটি কারণ জানা যাচ্ছে। এক, লালমনিরহাট, যেখানে চীন বাংলাদেশের জন্য বায়ুসেনা ঘাঁটি তৈরি করে দিচ্ছে। ঠাকুরগাঁও, যেখানে বাংলাদেশের পরিত্যক্ত 1971 যুদ্ধে ব্যবহার হয়েছিল, সেই পরিত্যক্ত বায়ুসেনা ঘাঁটিকে নতুনভাবে সংস্কার করছে। 2 নম্বর কারণ হচ্ছে আইএসআই এই লালমনিরহাট এবং সংলগ্ন যে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা, সেখানে নিজেদের কার্যপরিধি বৃদ্ধি করেছে, এমনকি নিজেদের ইকুইপমেন্ট এবং পরীক্ষার ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করছে, যেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের। 3 নম্বর হচ্ছে এই বাংলাদেশ উত্তরবঙ্গ যে সীমান্ত, সেখানে কিন্তু একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং বিশৃঙ্খলা প্রবণ এলাকা রয়েছে, যেখানে এই মৌলবাদী এই খবরগুলো রয়েছে বলেই আলাদা করে আমার রাজ্যের উত্তরবঙ্গ সীমান্তকে বিশেষভাবে নজর দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যে কারণে বিএসএফ এর ডিজি তিনি নিজে ছুটে গিয়েছেন। এর পাশাপাশি আরো একটা দিকে তো নজর রাখতে হবে, কারণ দিল্লি কিন্তু ইউনুস প্রশাসনকে বুঝিয়ে দিচ্ছে যে হিন্দু নির্যাতনের যে ঘটনা চলছে, সেটা কিন্তু ভারত ভালোভাবে নিচ্ছে না, যে কারণে কড়া বার্তা দেওয়া হয়েছে ইউনুস সরকারকে। বাংলাদেশে সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তা নিয়ে কড়া বার্তা, কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের। बांग्लादेश में अल्पसंख्यकों, जिसमें हिंदू भी हैं, ईसाई भी हैं, बौद्ध धर्म के लोग भी हैं, उनके खिलाफ लगातार हिंसा हो रही है। ये एक गंभीर चिंता का विषय है। हाल ही में मेमनसिंह में एक हिंदू युवा की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। और आपको जैसे बताया मैंने कि स्वतंत्र सूत्रों के अनुसार पिछले इस अंतरिम सरकार के कार्यकाल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है, या आगजनी से हो, या ज़मीन हड़पने के मामले से हो। Rishabh, regarding anti-India rhetoric, you would have seen also in the last several days we have issued a couple of or more than couple of statements. We have rejected the false narrative that has been projected in Bangladesh. আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় সেখানে বাংলাদেশ উপদূতাবাসে অভিযান ঘিরে যে 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে আগেই আমরা দেখেছিলাম যে 7 জনের জামিন মঞ্জুর করা হয়েছিল, এবং আজ বাকি যে 12 জন, সেই 12 জন বিক্ষোভকারীরও জামিন মঞ্জুর হয়েছে। হিন্দুদের জয়, আদালত চত্বরে উঠল স্লোগান।
দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন জামিনে ছাড়া পেতেই বিক্ষোভকারীদের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, একদিকে আজকের ছবি দেখাচ্ছি আর অপরদিকে যেদিন প্রথম গ্রেফতার করা হয়েছিল সেদিনই 7 জনের জামিন মঞ্জুর হয়েছিল, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। সুজয় রয়েছেন সরাসরি, আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আজ ধৃত যারা ছিলেন বাকি 12 জন তাদেরই জামিন মঞ্জুর করা হয়েছে এবং যখনই তারা বেরিয়ে এলেন দেখতে পেলাম একটা উচ্ছ্বাসের ছবি সেখানে ধরা পড়েছে। দেখো, গ্রেফতারের 4 দিনের মধ্যেই প্রত্যেকে 19 জনের প্রত্যেকেই জামিন পেয়ে গেলেন। 23শে ডিসেম্বরের ঘটনা, যেদিন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আজকে 26শে ডিসেম্বর তারা প্রত্যেকেই জামিন পেলেন। এবং আজকে আদালতের সামনে বা বিচারকের সামনে পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবী যে সমস্ত যুক্তি নিয়ে এসেছিলেন সেই যুক্তিগুলোকে কোথাও একটা মান্যতা দেয়নি আদালত। আদালত মনে করেছে যে এই পরিস্থিতিতে যারা গ্রেফতার হয়েছে তাদের স্বাধীনতা খর্ব করা, তাদের আটকে রাখার কোনো প্রয়োজন নেই, তদন্ত চলবে কিন্তু তাদের জামিন দেওয়া যেতে পারে, সেইটা মনে করার পরেই কিন্তু আদালত তাদেরকে এই 12 জনকে একই সাথে জামিন দিয়েছে। 6,000 টাকার প্রত্যেককে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে এবং তদন্তকারী সংস্থা বা তদন্তকারী অফিসার যখন ডাকবে তাদেরকে সাহায্য করতে হবে। আর যেহেতু 4 দিনের মধ্যেই গ্রেফতার, 4 দিনের মধ্যেই জামিন চাই, যারা গ্রেফতার হয়েছেন তারা বলছেন যে তারা কেউ পুলিশকে খুনের চেষ্টার জন্য যায়নি, পুলিশকে আক্রমণ করতে যায়নি, বা তারা কেউ বাংলাদেশ দূতাবাসে তাদের কারোর ভাঙচুর করার বা সেখানে গিয়ে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। তারা সেখানে প্রতীকী একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কুশপুতুল পড়িয়েছিলেন এবং সেখানে বিক্ষোভটাই সেখানে লাঠিচার্জ করার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছিল। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদেরও বেশ কয়েকজন লাঠির আঘাতে জখম ছিলেন, সেই ব্যথা যন্ত্রণা সহ্য করা হয়েছিল। তারা প্রত্যেকেই জামিনে বাইরে এলেন, কেননা এর আগে আমরা দেখেছিলাম 7 জন তাদের জামিন মঞ্জুর হয়েছিল, আজ বাকি 12 জনেরও জামিন মঞ্জুর হয়েছে। জয় হয়েছে, সনাতন হিন্দু ধর্মের জয়। পুলিশ বাংলাদেশের হয়ে কাজ করেছে, হিন্দু বিরোধী কাজ করেছে। এই পুলিশ বাংলাদেশের জামাত জঙ্গি নিয়ন্ত্রণে চলে গেছে। আমাদের আন্দোলন চলবে, আমাদের প্রতিবাদ চলবে, আর জোর করে চলবে। এই জেল খাটিয়ে হ্যারাসমেন্ট করে হিন্দু সনাতনীদের কোনো লাভ হবে না। আমরা তীব্র প্রতিবাদ করব, তীব্র আন্দোলন করব। বিচার হয় এবং ভারত সরকার যেন এই চাপ সৃষ্টি করে আর যেন কোনো হিন্দুদের উপরে অত্যাচার না হয়। সত্যের জয় হবে এটা আমরা জানি। সনাতনকে শেষ করার চেষ্টা হচ্ছে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে। উনিও শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। সনাতন ছিল, সনাতন আছে, সনাতন থাকবে। আজকে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, প্রতিবাদ করলে মমতা বাবু মমতা খালার উপরে অসুবিধা হচ্ছে। মমতা বাবু পুলিশ মারছে, জেলে ঢোকাচ্ছে। আমি আশা করব মমতা ব্যানার্জি শিক্ষা নেবেন, হিন্দু নিধন করতে পারবেন না। নিশ্চিত আমাদের আসতেই হবে, আমরা আছি। সনাতনী হিন্দুর জন্যেই আমরা লড়ব। বাংলাদেশের হিন্দু আর ভারতবর্ষের হিন্দু একই আছে। সমস্ত সনাতনী ভাইদেরকে জামিন দিয়েছে। আজকে মমতা ব্যানার্জি সমস্তভাবে চেষ্টা করেছিল তাদেরকে নতুন করে পিছিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেইটা তারা পারেনি। এই জয় শুধু এই জয় সনাতনী নয়, সারা বিশ্বের সমস্ত হিন্দুদের জয়। একটা হাই কমিশনার দপ্তরে যখনই গিয়ে একটা এই যে কাজটা বাইরে করলেন সেটা যদি ভেতরে গিয়ে করেন, সেটা একটা ইন্টারন্যাশনাল এফেক্ট পড়বে, তার একটা অন্যরকম মাত্রা আছে। অন্য দেশ দেখবে যে আমাদের ভারতবর্ষে একটা অফিস, মানে যেটা বিদেশি একটা অফিস, বাংলাদেশের অফিস, সেই অফিসে গিয়ে আপনারা একটা র্যানচ্যাক করছেন, সেটা একটা অন্যরকম এফেক্ট হবে। দেশের তো মান সম্মান খারাপ ক্ষুণ্ণ হবে। আমি এই মুহূর্তে সব ছবিগুলো দেখছিলাম, আপনাদের দেখাবো। ওপারে দেখছেন যেভাবে হিন্দু এবং সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে, তার প্রতিবাদে এক্ষেত্রে কিন্তু মিছিল দেখতে পাওয়া গিয়েছে জেলা থেকে শহরে, দেখতে পাওয়া গিয়েছে সেই ছবি। আজকে সেই ছবি আপনাদের দেখিয়েছি, পরপর আরও একবার জেলার সেই ছবিগুলো দেখাবো। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি যে পদ্মাপাড়ে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়ে শিয়ালদা থেকে বেগবাগান পর্যন্ত আজকে মিছিল। বাংলাদেশ উপদূতাবাসে ডেপুটেশন দেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, শিলিগুড়ি, মালদা, বাঁকুড়া, মেদিনীপুরেও তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরপর সেই ছবিগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। কলকাতা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরী, সেখানে এভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা প্রতিবাদের ছবি এটা। বেগবাগান থেকে আজকে বেগবাগানে উপদূতাবাসে সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা দেন
শিয়ালদা থেকে বেগবাগান পর্যন্ত মিছিলে তারা পায়ে পায়ে এগিয়ে আসেন। সেখানে গিয়ে বাংলাদেশ উপদূতাবাসে জমা দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের আরও একবার দেখাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বেগবাগানের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আজ সেখানে হিন্দু সংগঠনের মিছিল ছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আজ সেখানে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু নিধন হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক হয়েছে, বাংলাদেশে পেঁয়াজ রফতানি রুখতে ধর্নায় বসছেন শুভেন্দু। জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে বাণিজ্য দপ্তরের সামনে লাগাতার ধর্না দেব, যাতে 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে না যায়, হুঙ্কার শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগর মেলার পর 5 লক্ষ সাধু নিয়ে বাংলাদেশ উপদূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এখনো হিন্দুদের উপর অত্যাচার চলছে। 2 কোটি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে 100 কোটি ভারতবর্ষের হিন্দু আমরা পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করছি। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজও ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আমি জানুয়ারির ফার্স্ট উইকে কমার্স ডিপার্টমেন্টে ধর্ণা দেব, লাগাতার ধর্ণা, পারমিট নিতে দেব না বাংলাদেশে। আর গঙ্গাসাগরের পরে 5 লাখ সাধুকে বাবুঘাট থেকে এদিকে নিয়ে আসে। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। ইউনুস চায় হিন্দু শূন্য করতে, মমতাও চায় হিন্দু শূন্য করতে। উনি বলেছেন যে পশ্চিমবাংলার বাণিজ্য দপ্তরের সামনে ধর্ণা দেবেন, যাতে 1 কিলো পেঁয়াজও বাংলাদেশে না পাঠানো হয়। উনি জানেন না বোধহয় যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারে বর্তমানে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস নেই, বিজেপি আছে। হ্যাঁ, সুতরাং তিনি এই ধর্ণাটা পশ্চিমবঙ্গের না দিয়ে যদি দিল্লিতে গিয়ে দিল্লির দপ্তরে গিয়ে দেন, বিদেশ দপ্তরের সামনে, তাহলে বোধহয় বেশি কার্যকরী হবে। সস্তার রাজনীতি করতে গিয়ে, বিভাজনের রাজনীতি করতে গিয়ে উনি পশ্চিমবাংলায় শুধু ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, কারণ ওনাদের সামনে কোনো ইস্যু নেই। 2024-এর নির্বাচনে ওনারা ঘটিহারা হতে চলেছেন। আর বাংলাদেশে হিন্দু নিধনের ক্ষোভে ফুঁসছে উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে আমরা কি দেখলাম, শিলিগুড়িতে বাংলাদেশের যে সোনালী ব্যাংকের শাখা রয়েছে, সেই সোনালী ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ দেখালেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালেন তারা। আমাদের ওই দিককার ওই পারের হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে ভারতবর্ষেও বাংলাদেশিরা কিন্তু সুরক্ষিত থাকবে না। আমাদের সমস্ত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করুন, এই সোনালী ব্যাংককে বন্ধ করতে হবে। আমরা এখানে কোনো বাংলাদেশিদের কাজ করতে দিব না। যদিও এই ব্যাংকে কাজ করতে হয়, শুধুমাত্র ভারতীয় যারা আছে তাদের মাধ্যমে কাজ করানো হোক, কোনো বাংলাদেশিদের মাধ্যমে যেন এখানে কাজ করানো না হয়। আর জানেন তো, একটা বলা যায় বড় অ্যাকশন নেওয়া হলো শিলিগুড়িতে। মালদায় হোটেল ব্যবসায়ীরা বলে দিয়েছেন তাদের হোটেলে বাংলাদেশিদের থাকতে দেবে না। শিলিগুড়িতেও হোটেল মালিকরা এই সিদ্ধান্তই নিলেন। হোটেল সংগঠন তারা বলছে যে মানবিকতার খাতিরে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ হবে শিলিগুড়ির হোটেলগুলিতে, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। আমরা তো প্রথমত গেস্ট আসলে আইডি কার্ড দেখতে চাই, যখনই বাংলাদেশ দেখছে তখন আমরা দিচ্ছি না, তো আমাদের মালিক পক্ষ থেকে মানা করেছে। কি বলছেন তখন? বাংলাদেশ নট অ্যালাউড এখানে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করেছে যে বাংলাদেশের ভিসা সেন্টারগুলো অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরাও সেই ডিসিশনটা নিয়েছি যে আমরা যারা স্টুডেন্ট অথবা মেডিকেল ভিসা নিয়েও যারা আসতে চাইছে বা আসবে, তাদেরকেও আমরা এখানে জায়গা দেব না। এবং যে মানুষকে অমানবিকভাবে মেরে দেওয়া হয়েছে তার একটা প্রতিবাদ গর্জে তো উঠছেই। শিলিগুড়ি করিডোরকে নিয়ে যেভাবে উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে এবং 7 সিস্টার্সকে নিয়ে যারা উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এ ধরনের কথাবার্তা বন্ধ হোক। উস্কানিমূলক কথাবার্তা আমরা বিন্দুমাত্র মানব না, সহ্য করব। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুন করা, হত্যার ঘটনায় এবার সরব হয়েছে বলিউড। জাহ্নবী কাপুর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিজে এই ঘটনাকে এক কথায় বর্বরচিত বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে এই ছবি দেখুন, না জানলে পড়ুন,
জেনে নিন বিষয়টা। এরপরেও যদি আপনার বিবেক জাগ্রত না হয়, আপনার রাগ না হয়, তাহলে সেক্ষেত্রে মনে করে নিতে হবে আপনারও ধ্বংস এভাবেই আসবে সামনে। দীপুদাস হত্যার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী জয়াপ্রদাও। দীপুদাস হত্যা হিন্দুত্বের উপর আঘাত, হত্যার বিরোধিতায় সবাইকে সরব হতে বলেছেন অভিনেত্রী। এটা কি নতুন বাংলাদেশ, এই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জয়াপ্রদা। बांग्लादेश में टिप्पू चंद्र दास नाम के एक मासूम हिंदू भाई को भीड़ ने मिलकर मार डाला। सिर्फ मारा ही नहीं, उसे पेड़ पर बांधकर और उसे आग लगा दिया। क्या यही वो नया बांग्लादेश? यह सरासर मां लिंचिंग है, सीधा सनातन धर्म पर और हिंदुत्व पर प्रहार है। हम सब मिलकर आओ, आप सब आवाज उठाओ,